প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আলামিন সিফাত ভাই। উনি একটি প্রমিনেন্ট সরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছেন, এখন সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন। ওনার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা এলাকায়। কলমাকান্দা এলাকা তার সাইড দিয়ে যে বর্ডার এলাকা রয়েছে, মেঘালয়ের পাহাড়গুলো সেখানে রয়েছে। আর অত্যন্ত প্রত্যন্ত এলাকায় ওনার বাড়ি হওয়ায় 2015 সাল পর্যন্ত কিন্তু সে এলাকায় তেমন কোনো উন্নয়নই হয়নি। রাস্তাঘাটের অবস্থা ভালো ছিল না, বর্ষাকালে নৌকা ছাড়া কোথাও যোগাযোগের ব্যবস্থা ছিল না বললেই চলে। 2015 সালের পরে ওই এলাকায় প্রথম বিদ্যুৎ আসে। তো ওই এলাকায় একজন হুজুর ছিলেন, উনি ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে এসেছিলেন। ওই হুজুর অত্যন্ত জ্ঞানী একজন মানুষ ছিলেন, মানে প্রগাঢ় পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তিনি ইসলাম ধর্ম বিষয়ে। উনি যখন দেওবন্দ মাদ্রাসা থেকে উনি লেখাপড়া শেষ করে বিদায় নেন, তখন ওনার উস্তাদ ওনাকে বলেছিলেন যে বাংলাদেশে একজন জ্ঞান সমুদ্রকে আমি পাঠাচ্ছি। এই কথাটা ওনার সম্বন্ধে ওনার উস্তাদ বলেছিলেন। তো যাই হোক, ওই যিনি মাওলানা সাহেব মানে যে হুজুর, সেই হুজুরের সাথে একটি ঘটনা ঘটেছিল। সেই হুজুরের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আসলে উনি জানতে পারলেন কিভাবে? একদিন এই আলামিন সিফাত ভাই উনি একটি গাছের নিচে টুলের উপর বসেছিলেন, খুব বেশি দিন আগের কথা নয়। তো তখন ওই হুজুর দিক দিয়ে যাচ্ছিলেন, ওনাকে উনি নানা বলে সম্বোধন করতেন। তো ওনাকে ডাক দেন যে নানা আসেন বসেন। তো উনি ওই হুজুর ওখানে আসেন, আসার পর ওনাকে বসতে দেন। ওখানে ওই টুল ছিল, উনি চেয়ার ছেড়ে বসতে দেন। তখন কথা প্রসঙ্গে বিভিন্ন আলাপচারিতা করতে থাকেন। একটা পর্যায়ে আলামিন সিফাত ভাই বলেন যে না আপনি তো অনেক ভালো মানের একজন হুজুর, দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন বিষয়ে আপনার, আচ্ছা প্যারানরমাল কোনো বিষয় আপনার সাথে ঘটেছে কিনা? তখন উনি বলেন হ্যাঁ, ছোটবেলায়, তখন বয়স খুব বেশি ছিল না, কিন্তু তখনও তিনি এই অ্যারাবিক লাইনে লেখাপড়া করছিলেন আর কি, খুব বেশি বয়স ছিল না। আর ওই সময় উনি একটি বাড়িতে লজিং থাকতেন। ওই লজিং বাড়িতে একটি ভয়ানক ঘটনা ওনার সাথে ঘটেছিল এবং দীর্ঘ সময় নিয়ে ঘটেছিল। এক রাতের একটি ঘটনা, বাট দীর্ঘ সময় নিয়ে ঘটেছিল। তো আলামিন সিফাত ভাই সেই ঘটনাটি জানতে চান এবং জানতে যাওয়ার প্রেক্ষিতে সেই হুজুর ওই ঘটনাটি বলেন। তিনি বলেন 1982 সালে এক বাড়িতে তিনি লজিং থাকতেন। লজিং হচ্ছে সেই বাড়িতে থাকা খাওয়া সবকিছু, বিনিময়ে ওই বাসার বাচ্চাদেরকে পড়াতে হবে, আর অন্য কাজ যদি সে করতে চায় করতে পারে। তো এইভাবে আগেকার দিনে কিন্তু অনেকেই লজিং থাকতো, আমরা লজিং মাস্টার বলতাম, লজিং হুজুর বলতাম। এখন এরকমটা খুব একটা দেখা যায় না, তবে আগে কিন্তু এরকম ছিল। তো উনি যেই বাড়িতে থাকা শুরু করেন, যে ঘরটাতে ওনাকে থাকতে দেওয়া হয়, ওই বাড়িটা ছিল হচ্ছে একটা আলগা বাড়ি। গ্রামে এটাকে আলগা বাড়ি বলতো। আলগা বাড়ি বলতে বোঝায় হচ্ছে যে মাঠের মধ্যে একটা বাড়ি, চারদিকে খোলা জায়গা, ফসলি মাঠ রয়েছে, কিন্তু মাঝখানে একটা বাড়ি। এই ধরনের বাড়িকে গ্রাম দেশে আলগা বাড়ি বলে অভিহিত করা হয়। তো ওই বাড়িটা ছিল এরকম আলগা বাড়ি। তো ওই আলগা বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে আর একটা পরিত্যক্ত বাড়ি আছে, ওটাকে সবাই বলতো পড়া বাড়ি। পড়া বাড়ি কেন? ওখানে কেউ থাকতো না, পড়েছিল ওই বাড়িটা, এই জন্য ওই বাড়িটাকে সবাই পড়া বাড়ি বলতো। 1947 সালে দেশ ভাগের পর ওই বাড়িতে যে পরিবার থাকতো, তারা হিন্দু পরিবার ছিল, তারা ভারতে চলে যায় এবং ভারতে চলে যাওয়ার পর ওই বাড়িটা ওইভাবেই পরিত্যক্ত ছিল। ওখানে বিশাল গাছপালা হয়ে যায়, জঙ্গল হয়ে যায়, কেউ ওই বাড়িতে থাকতো না, যেতও না, দখলও করতো না, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন কেউ করতো না। তো ওভাবেই পড়েছিল। তো আর একটা ব্যাপার হলো যে ওই বাড়ির আশেপাশে ওই এলাকাতে যাদের অপমৃত্যু হতো, স্পেশালি যারা সুইসাইড করত, তাদেরকে লোকাল কবরস্থানে দাফন না করে ওই জায়গার কাছাকাছি জায়গায় দাফন করে আসতো লোকজন। তো এই কারণে ওই বাড়ি রিলেটেড বিভিন্ন ঘটনা রয়েছে, যেটা আলামিন সিফাত ভাই পরবর্তীতে আমাদেরকে পর্যায়ক্রমে পাঠাবেন ইনশাল্লাহ। তো যাই হোক,
ওই আলগা বাড়ি যেটাতে আপনারা শুনছেন ভয় পিপাসা ইউটিউব চ্যানেল। পৃথিবীর বাছাইকৃত সব ভয়ানক সত্য ঘটনা, এরকম আরো হাড় কাঁপানো ঘটনা শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। হুজুর লজিং থাকতেন, তো যে ঘরটাতে ওনাকে থাকতে দেয়া হয় ওই ঘরের একটা অংশে বিভিন্ন মানে জ্বালানি কাঠ বা বিভিন্ন দ্রব্যাদি রাখা, আর আরেকটা অংশ ফাঁকা। ওই ফাঁকা জায়গাতে ওই হুজুরকে থাকতে দেন। তো ওনাকে ওই জায়গাটাতে ওনার প্রয়োজনীয় যা যা জিনিস লাগে ঘুমানোর জন্য বা ওনার স্টাডি করার জন্য সব জিনিস ওই জায়গাটাতে দিয়ে দেন। এবং উনি যখন সন্ধ্যার পরে বাড়িতে ফিরতেন তখন ওই বাড়ির বাচ্চারা ওনার কাছে আরবি পড়তো। তো এটা প্রতিদিনের রুটিন ছিল। তো একদিন কি হয়, উনি সারাদিন বেশ পরিশ্রম করেছেন, খুব ক্লান্ত ছিলেন। উনি সন্ধ্যার পরে বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পর উনি বেশ কিছু সময় উনি স্টাডি করেন এশার আগ পর্যন্ত। তো ওই বাচ্চাদেরকে বলেন যে তোমরা এশার নামাজের পরে পড়তে আসো, আমি একটু খুব ক্লান্ত, আগামীকালকে আমার কিছু পড়া রয়েছে, এগুলো অন্তত একটু দেখি আর কি। তো যদি ঘুমিয়ে যাই তখন তো পড়াটা করতে পারবো না। তো এশার নামাজের পর বাচ্চারা পড়তে আসে। তো উনি আসলে এতটা ক্লান্ত ছিলেন যে উনি বাচ্চাদেরকে পড়াতে পড়াতে কখন যে ঘুমিয়ে পড়েছেন উনি নিজেও জানেন না। বাচ্চারা দেখছেন যে ওস্তাদজি খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়েছেন, এই জন্য ওস্তাদজিকে না ডেকে ওরাও আস্তে আস্তে ওখান থেকে চলে যায় যে উনি ঘুমান। তো কতক্ষণ ঘুমিয়েছেন উনি আসলে নিজেও জানেন না। হঠাৎ এক ধরনের একটা শব্দে ওনার ঘুম ভেঙে যায়। শব্দটা এমন ছিল, মানে ওনার ভাষায়, মানে উনি যেভাবে যেটা ওনার কাছে ফিল হয়েছে সেটা হলো গ্রামে অনেক বড় বড় ধরনের ঘুড়ি উড়ানো হয়। তো ঘুড়ি যখন আকাশে ওড়ে ঘুড়ির এক ধরনের শব্দ হয়, মানে চি চি এক ধরনের শব্দ হয়। যারা ঘুড়ির শব্দ শুনেছেন তারা এটা বুঝতে পারবেন। তো ওনার কাছে মনে হচ্ছিল ঠিক ঘুড়ির শব্দ, কোনো বিশাল আকৃতির কোনো ঘুড়ি আস্তে আস্তে ওই বাড়িটার দিকে এগিয়ে আসছে। এগিয়ে আসতে আসতে হঠাৎ করে ওনার মনে হলো অন্য আর একটা ঘর যে রয়েছে ওই ঘরের উপর একটা বড় গাছ ছিল, ওই গাছের উপর ধপাস করে কোনো কিছু বসলো। তারপরে শব্দটা থেমে গেল। গাছের উপর বসার পর ওনার মনে হলো গাছটা নড়ে উঠেছে। এরপরে কোনো একটা জিনিস উঠানের উপরে ধপাস করে এসে পড়ল। ওনার কাছে মনে হলো বিশাল আকৃতির কোনো পাখি যদি কোথাও হঠাৎ করে এসে বসে এবং ডানা ঝাপটায়, ওই রকম শব্দ। তো ওনার ঘরের দরজা কিন্তু খোলা ছিল, ওনার স্টুডেন্টটা কিন্তু দরজা খুলেই চলে গিয়েছিলেন। আর যেহেতু ওই গ্রামে কিন্তু সন্ধ্যার পরে রাতের খাবারটা খেয়ে ফেলতেন অনেকেই, এই জন্য ওনার রাতের খাবারের কোনো ঝামেলা ছিল না, উনি ওই মাগরিবের পরে খাবার খেয়েছিলেন। আর যেহেতু খাবার খেয়ে ফেলেছিলেন এই জন্য বাড়ির লোকজন কিন্তু তাকে খাওয়ার জন্য ডাকেনি। আর বাচ্চারা চলে যাওয়ার পর দরজাটা খোলাই ছিল। তো উনি ওই শব্দ শুনে ওই খোলা দরজার কাছে আসেন। ঘরের ভেতরেই, উনি বাইরে যাননি। উনি দেখতে পান বিশাল আকৃতির একটা কালো অবয়ব। ওই অবয়বটি আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই ঘরের দিকে আসছে। তো উনি দেখতে পাচ্ছেন যতটা কাছে আসছে ততটা ওনার কাছে ওই অবয়বটার চেহারাটা স্পষ্ট হয়ে উঠছে। উনি দেখতে পান যে ওই অবয়বটির চেহারা খুবই ভয়ানক। ওনার ভাষায় যে এত ভয়ানক কোনো মানুষের চেহারা উনি কখনো দেখেননি। আর দাঁতগুলো বড়, দাঁতগুলো ঠোঁটের বাইরে বের হয়ে এসেছে, অনেক বড় বড় দাঁত। এবং যত কাছে আসছে ওই অবয়বটি আস্তে 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 ছোট হচ্ছে। প্রথম দিকে অনেক বড় ছিল, এখন আস্তে আস্তে ছোট হয়ে আসছে। উনি এই দৃশ্য দেখে বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়, এটি ভয়ানক কোনো পিশাচ প্রকৃতির জিন হবে। তো উনি তো ঘরের ভেতরেই রয়েছেন, চৌকাঠের অপোজিট পাশে, মানে ঘরের ভেতর সাইডে। উনি তো দোয়া দুরুদ পড়ছেন, উনি যেটা জানেন দোয়া দুরুদ পড়ছেনই। আর ওইদিকে ওই অভাবটি আস্তে 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 এক পা দু পা করে ঘরের দিকে এগিয়ে আসছে। ওই সময় কিন্তু প্রচন্ড গরম ছিল, আর তখন তো ইলেকট্রিসিটি ছিল না, তো অনেক আগের ঘটনা আর কি, সেই 82 সালের ঘটনা। যেহেতু 15 সালে ওই সাইডটাতে ইলেকট্রিসিটি এসেছে। তো যাই হোক, তো
উনি তো ঘেমে একদম অস্থির, আর এদিকে ওনার মনে হচ্ছিল উনি ওখান থেকে নড়তেও পারছেন না, এমন একটা অবস্থা। একে তো ভয়, তারপর ঘেমে অস্থির, দোয়া দুরুদ যেটা পড়ছেন মনে হচ্ছে সবকিছু গুলিয়ে যাচ্ছে। কোনটা থেকে কোনটা পড়বেন একটা জিনিস পড়তে পড়তে ভুলে এক আয়াত থেকে অন্য আয়াতের ভিতরে ঢুকে যাচ্ছেন, মানে এমন একটা অবস্থা, এমন ভয় পাচ্ছেন উনি। তো উনি কিন্তু ওনার মতো পড়েই যাচ্ছেন, পড়া থামাচ্ছেন না। আর ওইদিকে ওই অবয়বটা আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে। তখন উনি এক পা দু পা করে পেছন দিকে ঘরের ভেতরে, কারণ উনি ঘরের বাইরে গিয়ে দৌড় দিবেন এই সাহসটা পাচ্ছেন না, উনি আবার এক পা দু পা করে ঘরের পেছন দিকে চলে আসছে, মানে ঘরের। আপনারা শুনছেন ভয় পিপাসা ইউটিউব চ্যানেল। পৃথিবীর বাছাইকৃত সব ভয়ানক সত্য ঘটনা, এরকম আরও হারকাপানো ঘটনা শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রুমের মধ্যে আর কি, উনি তো দরজার কাছে ছিলেন, পেছন দিকে চলে আসছেন। ওই অবয়বটি কি করে, তার একটা পা ওই চৌখাটের উপর রাখে, মানে ঘরে ঢুকবে এমন একটা অবস্থা। এরপর অপলক দৃষ্টিতে ওই হুজুরের দিকে তাকিয়ে থাকেন, আর হুজুর কিন্তু কোরআন তেলাওয়াত উনার মতো করে করেই যাচ্ছেন। এইভাবে প্রায় 15-20 মিনিট অপলক দৃষ্টিতে হুজুরের দিকে তাকিয়ে থাকে। প্রিয় লিসেনার্স, আপনারা চিন্তা করুন, এরকম ভয়ানক চেহারা আমরা যদি বুঝতে পারি যে এটা কোনো মানুষ নয়, পিশাচ প্রকৃতির জিন, এবং সেই জিনিসটি যদি এভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, একদম সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে একটা মানুষের অবস্থা কেমন হতে পারে। ওনার অবস্থাও ঠিক সেটাই হয়েছিল। হঠাৎ করে ওই জিনিসটি বলে ওঠে, ছোট মানুষ তো তুই, কিছু জানিস না, এভাবে ঘর খোলা রেখে আর ঘুমাবি না, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, এরপরে এসে তোকে যেন এই ঘরে আমি আর না দেখি। এই বলে ওই জিনিসটি ঠিক যেভাবে এসেছিল আবার পেছন দিকে সরে আসে, তার আকৃতি আবার আস্তে আস্তে বড় হতে থাকে। তারপর মনে হলো সা করে উড়ে চলে গেল, এবং উড়ে যাওয়ার সময় সেই একই ধরনের একটা আওয়াজ, ঘুড়ির মতো একটা পি পি শব্দ হুজুরের কানে আসে। উনি প্রচন্ড ভয় পেয়েছিলেন। ওই রাতে উনি আর কাউকে ডাকেননি, উনি দরজা বন্ধ করে শুয়ে পড়েন, কিন্তু সারা রাত আমার ঘুম হয়নি। সকাল হওয়ার সাথে সাথে ওই বাড়ির যিনি কর্তা ব্যক্তি ছিলেন, মুরব্বী একজন বয়োবৃদ্ধ মানুষ, তাকে এই বিষয়টি খুলে বলেন। এই বিষয়টি খুলে বলার পর উনি খুবই ভীত হন, এবং ওই হুজুরকে বলেন যে তাহলে এত বছর পর আবারও ফেরত এসেছে। এ কথার মানে উনি বুঝতে পারেননি। যখন এই কথার অর্থ কি এটা জানতে চান, তখন তিনি বলেন যে এই ঘরটা তৈরি করার জন্য যে গাছটি কাটা হয়েছিল, এই গাছে শোনা যেত এক ভয়ানক পিশাচ বসবাস করত। এই গাছটি কাটার সময় নাকি ওই পিশাচটি স্বপ্নে দেখিয়েছিল যে গাছটি কাটা যাবে না, কিন্তু তারপরও গাছটি কাটা হয়, এবং কেটে যখন এই ঘরটা তৈরি করা হয় তখন থেকে এই ঘরে কেউ থাকতে পারত না। রাতের বেলা ভয়ানক আকৃতির একটা কালো অবয়ব দেখত, বড় বড় দাঁত, ভয়ানক তার চোখ। এই দৃশ্য দেখে এই ঘরে কেউ থাকতো না। তারপর থেকে এই ঘরটিকে আমরা থাকার জন্য আর ব্যবহার করিনি, এটা ওই খড়ি বা অন্যান্য মালামালগুলো সেখানে রাখি। কিন্তু 25 থেকে 30 বছরের মধ্যে এই টাইপের কোনো ঘটনা আর ঘটেনি। আমরা ধারণা করেছিলাম যে আর হয়তো বা এই ঘটনার পুনরাবৃত্তি হবে না, ওই জিনিসটি চলে গেছে। কিন্তু তুমি এই ঘরে থাকা শুরু করেছো, আর এই ঘটনাটি আবার ফেরত এসেছে। তো সকাল হতে না হতেই ওই হুজুরকে ওই ঘর থেকে সরিয়ে অন্য ঘরে শিফট করা হয়, আর ওই ঘরটি স্থায়ীভাবে মানুষের বসবাসের জন্য অযোগ্য ঘোষণা করেন। এটা শুধু মালামাল রাখার ক্ষেত্রে বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের রাখার ক্ষেত্রে ব্যবহৃত হবে, কিন্তু এই ঘরে আর কেউ থাকবে না। প্রিয় লিসেনার্স, এই গাছ দিয়ে, যে গাছে পিশাচ প্রকৃতির জিনেরা থাকে, আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম। আপনারা শুনছেন ভয় পিপাসা ইউটিউব চ্যানেল। পৃথিবীর বাছাইকৃত সব ভয়ানক সত্য ঘটনা, এরকম আরও হারকাপানো ঘটনা শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। যে এই ধরনের গাছ দিয়ে যদি কেউ ঘরও বানায়, তাহলেও সমস্যা থেকে যেতে পারে। আপনারা একবার ভাবুন তো, আমরা সমিল থেকে কাঠ কিনে আনছি, ঘর বানাচ্ছি, তারপর ওই ঘরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, অথচ আমরা কিন্তু জানিও না কেন এটা হচ্ছে। যদিও এখন কাঠের ঘর কমে যাচ্ছে, কিন্তু এই ধরনের ঘটনা যে ঘটতে পারে তা কিন্তু আমরা এই ঘটনাটার মাধ্যমে বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ
আলামিন সিফাত ভাইকে চমৎকার একটি সত্য ঘটনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য।